আজকে আপনাদের সাথে একটা ম্যাথ প্রশ্ন সলভ করব। তো চলেন আমরা শুরু করি। তো আমাদের প্রথম প্রবলেম এখানে কি বলছে একটু ভালো মতো দেখেন। এটা বেশ ইজি একটা প্রবলেম। বলছে যে পিতা এবং পুত্রের বয়সের গড় 30 বছর, 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5:1 হলে পুত্রের বর্তমান বয়স কত? আচ্ছা, তাহলে এখানে বয়সের গড় দিয়ে দিছে। তো আমি ধরলাম যে পিতার বর্তমান বয়স ধরেন x আর পুত্রের ধরেন y। এখন এই দুইজনের বয়সের গড় দিয়ে দিছে 30 বছর। তাহলে গড় মানে কি? এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু দুইজন। তাহলে গড় কত দেওয়া আছে? 30 বছর দেওয়া আছে। ধরুন আমি ইংলিশে লিখলাম, কারণ এখানে তো আমার করে দেখাইতে হবে না, জাস্ট আমি অ্যান্সারটা বের করব। তাহলে এখান থেকে আমাদের এক্স প্লাস ওয়াইটা কত আসতেছে? এক্স প্লাস ওয়াইটা আসতেছে আমাদের 60। আচ্ছা, এখন এখানে বলছে যে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত 5/1, মানে 5:1। 5:1 মানে কিন্তু আপনার 5/1, তাই না? এটা আমরা সবাই জানি। এখন দেখেন তো 6 বছর পরে কার বয়স কত হবে? আমরা বর্তমানে বয়সগুলা কি ধরছি? এক্স এবং ওয়াই। তাহলে 6 বছর পরে পিতার বয়স কত হবে? এক্স প্লাস ওয়াই হবে। আর পুত্রের বয়স কত হবে? সরি, এখানে পিতার বয়স হবে আপনার এক্স প্লাস 6, আর পুত্রের বয়স কত হবে? ওয়াই প্লাস 6। তাহলে এখানে বলছে যে 6 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 5:1। তাহলে পিতার বয়স হবে x প্লাস 6 আর পুত্রের বয়স কি হবে? y প্লাস 6। এই অনুপাতটা হবে 5:1, মানে 5/1। সো এটাকে আমি 5 লিখতে পারি। নিচে 1 থাকলে তো এটা লেখার দরকার নেই। আচ্ছা, তাহলে এখানে দেখেন, যদি আমি x এর জায়গায় এখান থেকে মান বসাইতে পারি না, দেখেন তো x ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? 60 মাইনাস y লেখা যাবে। তো এই মানটা আমি চাইলে এখানে বসাই দিই, যে 60 মাইনাস y প্লাস 6 ডিভাইডেড বাই y প্লাস 6 সমান 5। ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসতেছে দেখেন, এখানে আসতেছে আপনার 66 মাইনাস y। আর এই যে নিচে নিচে y প্লাস 6 আছে, এটা কিন্তু আমি 5-এর সাথে আর গুণ করতে পারি। তাহলে আর গুণ করলে কি আসবে? 5y প্লাস 5 6 30। তাহলে এখান থেকে আমি যদি এই ওয়াইটাকে ডান দিকে নিয়ে যাই আর 30টাকে বামে নিয়ে আসি, তাহলে 66 মাইনাস 30 সমান পাওয়া যাচ্ছে 5y প্লাস ওয়াই। তাহলে 5y প্লাস ওয়াই মানে কি? 6y। তাহলে এখানে আমার কি থাকতেছে? 36 সমান 6y। তাহলে এখান থেকে বলেন তো y সমান কত হবে? এই 6টা এই পাশে ভাগ হয়ে যাবে, তার মানে 36 ডিভাইডেড বাই 6, তার মানে 6 6 36। তার মানে y সমান পাওয়া গেল 6। তো এখন আমাকে বলছে যে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্রের বর্তমান বয়স কি ছিল? y ছিল, y ধরে নিছি আমরা। তাহলে y এর মান আসতেছে 6, তার মানে অ্যান্সার হবে 6। ঠিক আছে, একের অ্যান্সার হবে 6। সো আপনারা যারা যারা দেখতেছেন, আপনারা একটু অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, কোশ্চেন দেখে, কারণ এমন হইতে পারে আমি তো এখানে সব ভেঙে ভেঙে বুঝাচ্ছি, বাট আপনার তো অত কিছু করা লাগবে না। তো আপনি কি করবেন? অ্যান্সারটা দিয়ে দিবেন। ঠিক আছে, কমেন্টে অ্যান্সারটা দিয়ে দিবেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন কিনা একটু জানান। এটা সহজ অঙ্ক, তারপরে জিজ্ঞেস করতেছি যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, একটু জানান। আচ্ছা, লেখার কালারটা কি ঠিক আছে? মানে এই কালারই রাখবো নাকি অন্য কোনো কালারে যাব? মানে এই ব্রাউন কালারই রাখবো নাকি হোয়াইট বা অন্য কোনো কালারে যাব? একটু বলেন তো। হোয়াইট কালার নিলে কি ভালো হয় নাকি? ওকে, এরপরে আমরা পরের প্রবলেমে যাই। আচ্ছা, এবারে খেয়াল করেন কি বলছে, যে 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3 6 9 12 15 সেকেন্ড অন্তর বাজতে থাকলো, কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় আবার একত্রে বাজবে? তো এই ধরনের প্রবলেমে কি করতে হয়, যে মানগুলো দেওয়া থাকে, মানে যত সেকেন্ড অন্তর অন্তর বাজতেছে, এইগুলা লসাগু করতে হয়। লসাগু করলে অ্যান্সারটা পাওয়া যায়। এখন লসাগু করলে কেন অ্যান্সার আসে, এটা একটু বিরাট ব্যাখ্যার ব্যাপার, মানে একটু সময় সাপেক্ষ ব্যাখ্যা। তো এইটা ইনশাল্লাহ আমি অন্য কোনো ক্লাসে বা কোনো একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে বুঝাই দিব,
যে কেন লসাগু করলেই অ্যান্সারটা আসবে। সো আপাতত আমরা লসাগু করে অ্যান্সারটা বের করি। তো কি বলছে দেখেন, 3, 6, 9, 12, 15। তাহলে এইগুলা লসাগু করলেই অ্যান্সারটা পাওয়া যাবে। তো এগুলা কিন্তু সেকেন্ডে দেওয়া আছে, তাহলে আমরা লসাগু করি। তাহলে এখানে 3, তাহলে 1, 2, 3, 4, 5, ঠিক আছে। দেন এখানে আবার হয়, এখানে 2 আছে, 4 আছে, তাহলে আমি 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 1, এখানে 1, 3, 2, 5। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখেন, 5 দোকানে 10, 3 10 30, 30 দোকানে 60, আর 3 60 হচ্ছে আপনার 180। তাহলে 180 সেকেন্ড, 180 সেকেন্ড। তো এখানে 180 সেকেন্ড কোনটা নাই, বাট এই যে 3 মিনিট আছে। 180 সেকেন্ড, আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে 180-কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, তাহলে কি অবশ্যই 3 পাওয়া যাবে, তাই না? 3 6 18, 180 হয়। তার মানে 180 সেকেন্ড মানে কি 3 মিনিট। সো অ্যান্সার হবে 3 মিনিট। আচ্ছা, কালারটা এটা দিয়েই করি। অ্যান্সারটা হবে 3 মিনিট। বলেন বুঝতে পারছেন কিনা, একটু জানান বুঝতে পারছেন কিনা। আর আপনারা একটু অ্যান্সার দিন, হ্যাঁ, আপনারা করে একটু অ্যান্সার দিন, তাহলে বুঝতে পারবো যে কতটুকু বুঝতেছেন। মানে যে কোনো প্রবলেম হইলে, কথা বুঝতে সমস্যা হইলে বা ম্যাথ বুঝতে সমস্যা হইলে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, তো এটা গেল, 2 নাম্বার গেল। এরপরে চলেন এটা। আচ্ছা, এখানে কি বলছে যে যদি 3 জন পুরুষ, আচ্ছা কি বলছে যে যদি 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ এবং 10 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে। আচ্ছা, তো এই ধরনের অঙ্ক দেখলে অনেকের মাথা নষ্ট হয়ে যায়। মানে এই যে এতজন, হ্যাঁ এতজন, মানে এত ইয়ে দেখলে, এত ডাটা দেখলে অনেকের মাথা নষ্ট হয়ে যায় যে কি থেকে কি করব বুঝে না। সো বেসিকটা শিখে রাখেন, বেসিকটা বুঝলে অঙ্ক একেবারে ইজি। সো এটা খুব সুন্দর একটা নিয়ম আমি দেখা দিচ্ছি, শর্টকাট আছে বাট শর্টকাট আমি দেখাচ্ছি না, সুন্দর একটা বেসিক নিয়ম আমি দেখা দিচ্ছি। দেখেন, বলছে যে 3 জন পুরুষ বা 5 জন বালক, এখানে কিন্তু বলছে বা, ও বলে নাই কিন্তু, ঠিক আছে? এখানে যদি বলতো যে 3 জন পুরুষ ও 5 জন বালক, তাহলে কিন্তু জিনিসটা কমপ্লিটলি আলাদা হইতো। এখানে বলছে 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে। তার মানে হলো এই যে কাজটা, এই কাজটা 3 জন পুরুষ 20 দিনে করতে পারে, আবার 5 জন বালকও 20 দিনে করতে পারে। একটু বোঝার চেষ্টা করেন, 3 জন পুরুষ 20 দিনে করতে পারে, 5 জন বালক 20 দিনে করতে পারে। এখন ওই যে আমরা অনেক সময় বলি না যে ও একাই 10 জনের কাজ করতে পারে, এরকম আমরা অনেক সময় বলি। সো এখানে এই জিনিসটাই আমাকে করতে হবে। কিভাবে করতে হবে দেখেন, এখানে যেহেতু 3 জন পুরুষ যেই কাজটা করতেছে, 5 জন বালক ঠিক সেম কাজটা করতেছে, তার মানে আমি কি বলতে পারি যে 3 জন পুরুষের যে শক্তি আর 5 জন বালকের যে শক্তি সেম। তাহলে আমি এরকম বলতে পারি যে 5 জন বালক আসলে কতজন পুরুষের সমান বলেন তো? 3 জন পুরুষের সমান। 3 জন পুরুষের সমান। তাহলে আমি বের করি একজন বালক কয়জন পুরুষের সমান হয়। তাহলে একজন বালক কত হবে দেখেন, 5 জন বালক হচ্ছে 3 জন পুরুষের সমান, তাহলে একজন বালক কি অবশ্যই আরো কম পুরুষের সমান হবে। তার মানে এখানে ভাগ হবে, অর্থাৎ 3/5 এতজন পুরুষের সমান। এখন এখানে বলা হচ্ছে যে এখানে বালক কয়জন আছে, 10 জন বালক, যে 10 জন বালক আর 4 জন পুরুষ ওই কাজটি কত দিনে করতে পারবে। তার মানে এরপর 10 জন বালকের কথা বলছে। তাইলে আমরা বের করি যে 10 জন বালক কতজন পুরুষের সমান। তাহলে 3 × 10/5, তাহলে কত আসতেছে 5 দুগুণে 10, 3 দুগুণে 6। তার মানে 10 জন বালক 6 জন পুরুষের সমান, অর্থাৎ 10 জন বালক যেই কথা 6 জন পুরুষ একই কথা। এটা কেন করলাম, কারণটা হলো এখানে আপনার পুরুষ আর বালক এই দুইজনের কথা আলাদাভাবে লিখছে, বাট আমি যদি যে কোনো একটাতে নিয়ে যেতে পারি, হয় বালক অথবা পুরুষ, তাহলে আমার ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যাবে। এখানে আপনার টোটাল বালক আছে কয়জন, 10 জন, আর পুরুষ আছে কয়জন, 4 জন। এখন আমরা এটা বের করে ফেললাম যে 10 জন বালক আবার 6 জন পুরুষের সমান। তাহলে আমি এটা বলতে পারি কিনা দেখেন, যে 4 জন বালক প্লাস, সরি 4 জন বালক না, 4 জন পুরুষ, কারণ এখানে 4 জন পুরুষ আছে। তাহলে 4 জন পুরুষ প্লাস
10 জন বালক, এইটার পরিবর্তে আমি এরকম লিখতে পারি কিনা যে 10 জন বালক যেহেতু 6 জন পুরুষের সমান, তাহলে 4 জন পুরুষ প্লাস 6 জন পুরুষ। যেহেতু 10 জন বালক আমরা বের করলাম 6 জন পুরুষের সমান, তাইলে 4 জন পুরুষ আর 10 জন বালক মানে 6 জন পুরুষ। তার মানে আমি বলতে পারি যে এখানে আসলে টোটাল 10 জন পুরুষ আছে, 10 জন পুরুষ আছে, অর্থাৎ বালকের কনসেপ্টটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে এই যে 4 জন পুরুষ আর 10 জন বালক মিলে আমি বলতে পারি যে আসলে 10 জন পুরুষের সমান হয়। তাহলে এখন দেখেন যে পুরুষ কোথায়, এই যে 3 জন পুরুষ কাজটা করতে পারে 20 দিনে, তাহলে আমি বের করি 10 জন পুরুষ কয় দিনে করতে পারে। তাহলে 3 জন পুরুষ কাজটা করতে পারে 20 দিনে, তাহলে একজন পুরুষ তো এর চেয়ে বেশি দিন লাগবে, তাই না? 3 জনে যদি 20 দিনে করতে পারে, একজনের কি আরো বেশি সময় লাগবে। ঐকিক নিয়ম হচ্ছে আপনার কমন সেন্স খাটাইতে হবে, যে 3 জন পুরুষ 20 দিনে যদি করে, একজন পুরুষের কি অবভিয়াসলি বেশি সময় লাগবে, তাই না? তাহলে একজন পুরুষ করতে পারবে 20 × 3। আচ্ছা, তাহলে 10 জন পুরুষ, এখন আবার পুরুষ বেড়ে গেছে, তার মানে কি আরো কম সময় লাগবে, একজনের চেয়ে কম সময় লাগবে। তাহলে এই 10টা নিচে ভাগ হবে, তাহলে 20 × 3, তাহলে কত আসতেছে দেখেন, এখানে 2, তার মানে 3 দুগুণে 6, তার মানে 6। তাহলে 6 দিনে করতে পারবে। বলেন বুঝতে পারছেন কিনা, একটু জানান যে বুঝতে পারছেন কিনা। আচ্ছা, আপনারা একটু জানেন যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? আমি সবার কমেন্ট দেখতেছি। ওকে, তাহলে এই প্রবলেমটা আমাদের গেল। তো এরপর আমি পরের প্রবলেমে যাচ্ছি। আচ্ছা, কি বলছে দেখেন, যে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কতদিন বেশি লাগবে? সো এটা চাইছে। আচ্ছা, তাহলে আমরা আগে বের করি যে 2 জন কমাইলে কাজটা করতে কত দিন লাগবে, সেটাকে বের করি। দেখেন 8 জন লোক ছিল, 2 জন কমাইছি, তার মানে লোক কয়জন হয়েছে? 6 জন। তাহলে দেখেন যে 8 জন লোক কাজটা করতে পারে 12 দিনে, 8 জন লোক কাজটা করতে পারে 12 দিনে। তাহলে আমরা বের করি যে 6 জন লোক কত দিনে করতে পারে, কারণ 2 জন কমায় দেওয়া হয়েছে, রাইট? আচ্ছা, তাহলে 8 জন যদি 12 দিনে করতে পারে, তাহলে একজনের কি আরো বেশি সময় লাগবে? 8 জন করে 12 দিনে, তাহলে একজন যদি একা যদি কাজ করে তাহলে কি আরো বেশি সময় লাগবে না? তাহলে 12 × 8 বেড়ে যাবে। আচ্ছা, তাহলে এখন 6 জন কত দিনে করতে পারবে? 6 জনের অবশ্যই একটু কম সময় লাগবে একজনের চেয়ে, তাহলে 12 × 8/6, তাহলে 6 দুগুণে 12, তার মানে 8 দুগুণে 16। তাহলে 6 জন যদি কাজ করে তাহলে সময় লাগবে কতদিন? 16 দিন। আচ্ছা, তাহলে 8 জনের লাগছিল 12 দিন, 6 জন কাজ করলে সময় লাগবে 16 দিন। আচ্ছা, তাইলে কতদিন বেশি লাগতেছে বলেন তো? 16 - 12, তার মানে কি 4 দিন বেশি লাগতেছে। এখন প্রশ্ন হইল যে শতকরা কতদিন বেশি লাগবে। তো শতকরা যদি বলে তখন বের করার সিস্টেমটা হলো যে আপনার পার্থক্যটা কতটুকু, উপরে হলো আপনার পার্থক্য আর নিচে হবে আগে কত ছিল। আগে ছিল 12 দিন, তাহলে 4/12 ইন্টু কি হবে 100, তাহলে এখানে 3, তার মানে 100/3, 100/3, তাহলে 100/3 করলে কত হয়? এখানে ভাগ করেন 103, তাহলে আপনার 3 × 3 = 9, 3 × 3 = 9, এখানে 10, 3 × 3 = 9, তার মানে ভাগশেষ থাকতেছে 1। তার মানে এই যে এটা হবে 33 সমস্ত 1/3। ঠিক আছে, বলছে কতদিন বেশি লাগবে, শতকরা কতদিন, তাহলে 33 সমস্ত 1/3। ওকে, রুমি আক্তার সঠিক অ্যান্সার দিছে গ। ওকে, ঠিক আছে, কারেক্ট। তাহলে এটা তো বুঝতে পারছেন নাকি? এটা তো বোঝা গেল, সিম্পল। প্রথমে আমরা পার্থক্যটা বের করলাম, মানে প্রথমে বের করছি যে 6 জন যদি করে তাহলে কত দিন লাগবে? 16 দিন লাগবে। তো আগে লাগতো 12 দিন, এখন লাগবে 16 দিন, তাহলে বেশি লাগতেছে কয় দিন? 4 দিন। এখন বলছে শতকরা কত দিন বেশি লাগবে, মানে কত % বেশি লাগবে।
তাহলে আমার পার্থক্য যেটা সেটা উপরে থাকবে, নিচে হবে আগে কত ছিল, আগে কত দিন ছিল ইন্টু 100%। তাহলে আমার আসতেছে 100/3, মানে হচ্ছে আপনার 33 সমস্ত 1/3। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, পরের প্রশ্ন। তো দেখেন কি বলছে যে 5% হারে 5,000 টাকার 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা। ঠিক আছে, তার মানে এখানে সরল সুদের কথাও বলছে, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা দুইটার কথাই কিন্তু বলছে। এখন আমরা সূত্রগুলা কি জানি দেখেন। সরল মুনাফার ক্ষেত্রে আমাদের সূত্র হলো I=PNR, এই সূত্র আমরা সবাই জানি। আর চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সূত্র কি ছিল? C=P × 1 + R হোল টু দি পাওয়ার n। তবে এই যে সি, এই সিটা কিন্তু মুনাফা না, এই সিটা হচ্ছে মুনাফা প্লাস মূলধন, অর্থাৎ যে মুনাফাটা হবে সেইটা প্লাস মূলধন, যে মূলধনটা ছিল ওই দুটো একসাথে করলে এই সি পাওয়া যায়। তো সি এর একটা নাম হলো স্ববৃদ্ধি মূল, স্ববৃদ্ধি মূল, বা আমি বলতে পারি যে মুনাফা প্লাস মূলধন, মুনাফা প্লাস মূলধন। তাইলে এই সূত্র থেকে, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার সূত্র থেকে আপনি যদি মুনাফাটা বের করতে চান তাহলে কিন্তু আপনার এই সি থেকে মূলধনটা বাদ দিতে হবে, তাই না? তাহলে সি থেকে আপনার পি বাদ দিতে হবে। তাহলে এইটা হলো আপনার চক্রবৃদ্ধি মুনাফা, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। আর সরল মুনাফার সূত্র এটাই, মানে এখানে আইটাই কিন্তু মুনাফা। এখন আমাকে বলছে যে 5% হারে 5,000 টাকা 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত। তাহলে চক্রবৃদ্ধি সুদটা কত আসে আমরা দেখি, P × 1 + R হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে P কত? P হলো 5,000। তাহলে 5,000, আচ্ছা আমি বাংলায় লিখি যে 5,000 ইন্টু কি 1 + R, মানে 1 + R। আর এখানে কত? আর হলো 5%। তাহলে 5% মানে আমরা জানি যত পার্সেন্ট থাকবে সেটার 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটার পাওয়ার কত? n। n মানে হলো সংখ্যা, মানে সময়টা, অর্থাৎ এখানে 2 বছরের কথা যেহেতু বলছে তাহলে n এর মান কত হবে? 2, n এর মান 2। আচ্ছা, তাহলে এইটা থেকে কি বাদ দিতে হবে? এইটা থেকে p বাদ দিতে হবে, মানে মূলধনটা বাদ দিতে হবে, অর্থাৎ 5,000। তাহলে এইটা হলো চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া গেল। এখন এইটা থেকে আবার সরল মুনাফাটা কিন্তু বাদ দিতে হবে, কারণ চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা এই দুইটার পার্থক্যটা চাইছে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা কত আমাদের এখানে? PNR। তাহলে P হলো 5,000, n কত? n হলো 2 আর R হলো 5%, তাহলে 5/100। তাহলে এটা কাটা, তাহলে এখানে থাকতেছে কত? এখানে থাকতেছে 5 × 2 = 10 আর হচ্ছে কত? তার মানে 500 টাকা। তাহলে এইখান থেকে আবার 500 বিয়োগ যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি কত আসে। এখানে 5,000, এখানে আমাদের কাটাকাটি করলে 20 থাকে, তাহলে 20 এখানে লসাগু করলে 20 একে 20 আর 1 এখানে হচ্ছে 21, তাহলে 21/20 এটার স্কোয়ার। আর এখানে কত থাকতেছে? 5,500। আচ্ছা, তাইলে এখানে যদি আমি স্কোয়ার করি 21 স্কোয়ার, তাহলে 21 স্কোয়ার, তাহলে কত আসতেছে? 21, আর এখানে 2 2 × 2 = 4, তার মানে হলো 441। তাহলে এখানে আসতেছে 5,000 × 441/20 স্কোয়ার করলে 400 আমরা জানি, আর এখানে হলো 5,500। আচ্ছা, তাহলে এখানে 2টা 0 কাটা, এখানে 25 × 2 = 50, 2 × 2 = 4। তাইলে এখানে উপরে থাকতেছে 25 × 441, তাহলে 441 × 25। এটা একটু লেংদি অঙ্ক আর কি। তাহলে কত আসতেছে? 5 একে 5, 4 5 20 0, 2 4 5 20 আর 2 22। আর এখানে 1 4 2 = 8, 4 2 = 8, তাহলে এখানে 5 1, এখানে হচ্ছে 0, আর এখানে কত আসতেছে? 10। আচ্ছা, আচ্ছা এখানে হচ্ছে 2, তাহলে এখানে আসতেছে 2, মানে আপনার আসতেছে 2 10 আর 1 এখানে 11 হবে। তাহলে 11,025, 11,025।
বাই হচ্ছে 2, আর এখানে আসতেছে আপনার 5500। তাহলে এখন যদি আমি লসাও করি, তাহলে এখানে 2, এখানে আসতেছে আমার 11,025 মাইনাস এখানে কত হবে 5500, 55 কোণে 110, তাহলে 11,000। তাহলে এখানে আসতেছে দেখেন 11,025 মাইনাস 11,000, তার মানে হলো 25, 25 বাই 2, তার মানে হলো কত 12.5। তাহলে অ্যান্সারটা হবে 12.5। রাইট। তো এখানে অঙ্ক আসলে সহজ, জাস্ট হচ্ছে আপনার ক্যালকুলেশনটা একটু লেংদি, ঠিক আছে। সো এইসব এরকম ধরেন 2-3টা অঙ্ক থাকতে পারে যেগুলাতে একটু বেশি সময় লাগবে, 1 মিনিট বা তার বেশি সময় লাগতে পারে, বাট অন্যগুলাতে আরো কম সময় লাগবে। আচ্ছা, ওকে, এটা অ্যান্সার 12.5। এরপরে নেক্সট প্রশ্ন। আচ্ছা, লাভ ক্ষতির অঙ্ক কি বলছে যে একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার 10% ক্ষতি হলো, বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে বিক্রেতার 20% লাভ হতো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? আচ্ছা, দ্রব্যটার ক্রয় মূল্য চাইছে এখানে। ওকে, এখন দেখেন যে প্রথমে বলছে যে 10% ক্ষতি হলো। এখন যদি আমি প্রথমে ক্রয় মূল্য 100 টাকা ধরি, যে ক্রয় মূল্য আপনার 100 টাকা। এখন দেখেন ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 10% ক্ষতি হয়েছে, 10% ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকার 10% কত? 10 টাকা, তাই না? তো 10% ক্ষতি হয়েছে, তাহলে 10% ক্ষতিতে আপনার বিক্রয় মূল্যটা কত হবে? 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা। কারণ আপনার এখানে ক্ষতি হইতেছে কত? 100 এর 10%, তাহলে 100 এর 10% মানে 10 টাকা। তাহলে যেহেতু ক্ষতি হয়েছে, তার মানে কি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা কম, তাহলে কত কম? 10 টাকা কম। তাহলে আপনার ক্রয় মূল্য ছিল 100 টাকা, তাহলে 100 থেকে 10 বাদ দিলে কত? 90 টাকা। 100 মাইনাস 10 কত? 90 টাকা, 90 টাকা। তার মানে এই ক্ষেত্রে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 90 টাকা। আচ্ছা, এরপরে বলছে যে বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে বিক্রেতার 20% লাভ হতো। কথাটার মানে হলো এখানে যে বিক্রয় মূল্যটা আসছে আমাদের, মানে 10% ক্ষতিতে যে বিক্রয় মূল্যটা আসছে 90 টাকা, এইটার চেয়ে যদি 135 টাকা বেশি হইতো বিক্রয় মূল্য, তাহলে 20% লাভ হইতো। এখন 135 টাকা বেশি হইলে কি হইতো? এই 135 টাকাটা আপনি ভুলে যান, আপনি খালি দেখেন যে 20% লাভ হইতো। এখন 20% লাভে, 20% লাভে বিক্রয় মূল্য কত হয়? আমরা ক্রয় মূল্যটা 100 টাকায় চিন্তা করতেছি, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হইলে 20% লাভে বিক্রয় মূল্যটা কত হবে? যেহেতু লাভ হয়েছে, তার মানে কি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা বেশি। এখন কতটুকু বেশি? ক্রয় মূল্য হলো আপনার 100 টাকা, এটার চেয়ে কত বেশি হবে? এইটার 20%, তাই না? এখানে যে 20% লাভ বলছে, 20%টা কার? ক্রয় মূল্যের 20%। তার মানে কি 100 এর 20%, তাহলে 100 এর 20% কত? 20 টাকা। তাহলে 100 প্লাস 20, তার মানে কত? 120 টাকা। অর্থাৎ 20% লাভে বিক্রয় মূল্যটা 120 টাকা। আচ্ছা, এবারে একটু ভালো মতো খেয়াল করেন, এখানে বিক্রয় মূল্যটা কত বেশি হইতেছে? আগের যে বিক্রয় মূল্যটা ছিল সেখান থেকে কত বেশি হয়েছে? আগে ছিল 90, এখন হয়েছে 120, তাহলে বাড়ছে কত? 30 টাকা, 30 টাকা বেশি। এখন একটু খেয়াল করেন, এই যে বিক্রয় মূল্যটা 30 টাকা বেশি হয়েছে, ক্রয় মূল্য কত ধরে? ক্রয় মূল্য ছিল 100 টাকা। তার মানে হলো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাইলে 20% লাভ করতে, আমি আবারও বলি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাইলে 10% ক্ষতি থেকে 20% লাভে যাইতে আপনার বিক্রয় মূল্য বাড়াইতে হইতেছে কতটুকু? 30 টাকা। একটু ভালো মতো বুঝেন, আপনার যদি ক্রয় মূল্যটা 100 টাকা হয়, তাইলে আপনি যদি বিক্রয় মূল্যটা আগের বিক্রয় মূল্যের চেয়ে 30 টাকা বাড়ান, তাইলে আপনার 20% লাভ হইতেছে। 30 টাকা বাড়াইতে হবে যখন ক্রয় মূল্য 100 টাকা। এখন আপনাকে বলছে যে আপনার বিক্রয় মূল্যটা 30 টাকা না, 135 টাকা বাড়াইতে হবে। মানে 135 টাকা বাড়ায় আপনার 20% লাভ করতে হবে।
তাহলে 30 টাকার জায়গায় আপনার যদি 135 টাকা বাড়ায় 20% লাভ করতে হয়, তাহলে অবশ্যই ক্রয় মূল্য তো 100 টাকা হবে না, অবশ্যই ডিফারেন্ট হবে। তাহলে এখানে আপনি জিনিসটা এভাবে লিখবেন যে 30 টাকা বিক্রয় মূল্য বাড়াতে হবে, 30 টাকা বাড়াতে হবে যখন ক্রয় মূল্য কত, 100 টাকা। যখন আমার ক্রয় মূল্য 100 টাকা, তখন 20% লাভ করতে আমার আগের বিক্রয় মূল্যের চেয়ে 30 টাকা বাড়াতে হচ্ছে। বাট আপনাকে বাড়াইতে বলছে 135 টাকা। তাইলে 1 টাকার জন্য আমার কত আসে, 100/30। তাহলে 135 টাকা যদি আমার বাড়ায় 20% লাভ করতে হয়, তাহলে আমার ক্রয় মূল্য কত হইতে হবে, 100 ইন্টু 135 ডিভাইডেড বাই 30। আমি একদম ডিটেলসে ভেঙে ভেঙে বেসিক সহ অঙ্কটা বুঝাই দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন এখানে 0 0 কাটা, এখানে আপনার কত আসে, 3 3 4 12, 3 5 15, তাহলে 45 ইন্টু 10, তার মানে হলো 450 টাকা। অর্থাৎ যখন আপনার ক্রয় মূল্য 100 টাকা ছিল, তখন আপনি 30 টাকা বাড়ায় 20% লাভ করতে পারতেন। বাট যখন আপনার 135 টাকা বাড়াইতে হইতেছে, তখন আপনার ক্রয় মূল্য হইতে হবে 450 টাকা। তাহলে অ্যান্সার হবে 450। আশা করি বুঝতে পারছেন। ওকে, সো এগুলা খুবই সিম্পল টাইপের অঙ্ক। বলছে যে দুইটা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। এখন বলছে দুইটা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2। তাহলে আমি ধরলাম একটা R1, একটার ব্যাসার্ধ R1, আরেকটা হলো R2। তাহলে ব্যাসার্ধ অনুপাত কত, 3:2, তার মানে কি 3/2 বলতে পারি। তাইলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত হবে, পাই R1 স্কোয়ার বাই পাই R2 স্কোয়ার। যেটার ব্যাসার্ধ R1 সেটা পাই R1 স্কোয়ার, যেটা R2 সেটা পাই R2 স্কোয়ার। তাহলে পাই পাই কাটা, এখানে থাকতেছে কি R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। অর্থাৎ আমি বলতে পারি যে R1/R2 হোল স্কোয়ার। তাহলে R1/R2 এখানে আমরা জানি কত, 3/2, তাহলে 3/2 হোল স্কোয়ার, তার মানে কত আসে, 9/4। তাহলে অ্যান্সার হবে 9:4। ওকে, নেক্সট প্রশ্ন কি বলছে দেখেন যে 9800 টাকা 2:3:4:5 এই অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা। এখানে 4টা অনুপাত দেওয়া আছে, তাইলে অনুপাতগুলো যদি আমি যোগ করি, 3 2 5, 5 5 10, আর 4 14, তার মানে হলো এই 9800 টাকাকে 14টা ভাগে ভাগ করা হয়েছে, 14টা ভাগে ভাগ করা হয়েছে। এখন বলছে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে টোটাল ভাগ হলো আমার 14, তো 14 ভাগের মধ্যে বৃহত্তর ভাগটা কোনটা, 5 ভাগ, আর ক্ষুদ্রতর ভাগটা কোনটা, 2 ভাগ। তাইলে বৃহত্তর ভাগ হচ্ছে 5, তাহলে 14 ভাগের 5 ভাগ কত টাকার, 9800 টাকার। তাহলে এখানে আপনার বৃহত্তম ভাগটা হচ্ছে 14 ভাগের 5 ভাগ। তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে আপনার 14, 7 দিয়ে ভাগ করলে তার 98 চলে আসে, 7 14 98। আচ্ছা, ওকে। আর ক্ষুদ্রতম ভাগটা কত দেখেন, ক্ষুদ্রতম ভাগ হলো আপনার 9800 ইন্টু 2/14। তাহলে এখানেও আপনার 7, তার মানে এখানে আসতেছে আপনার 700 ইন্টু 5, তার মানে 3500। আর এখানে আসতেছে 1400। ঠিক আছে, দুইটা যদি আমি বিয়োগ করি, কারণ এখানে বলছে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা। তাহলে এটা হলো বৃহত্তর অংশ, এটা হলো ক্ষুদ্রতর অংশ, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে কত আসতেছে, 21। তাহলে অ্যান্সার হবে 21। ওকে, তারপর একটা লগের সিম্পল অঙ্ক কি বলছে যে লগ √3/3 লগ 4/2, এটার মান বের করতে বলছে। তো এখন আমরা লগের একটা প্রপার্টি জানি যে ধরেন লগের বেস আর এই যে সংখ্যাটা, এটা যদি সেম হয়ে যায়, এটা কিন্তু 1 লেখা যায়। আবার যদি এই নাম্বারটার উপরে কোনো পাওয়ার থাকে, ধরেন এরকম আছে a স্কোয়ার, তাহলে এই পাওয়ারটা কিন্তু এই যে বামে চলে আসে, তার মানে এরকম হবে যে 2 log a to the base a। ঠিক আছে, তার মানে এটার অ্যান্সার হবে কত, 2 হবে, কারণ a2 এর মান তো 1, তাহলে 2 × 1, তার মানে 2 আসবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন যে বেসটা হলো √3 আর এখানে আছে 3।
তাহলে এখানে যেটা করা যায়, আমি বেজ আর নাম্বারটা মিলাই। তাহলে √3, এখানে আমি 3-এর পরিবর্তে লিখতে পারি √3 স্কোয়ার। আর এখানে কি আছে লগ, এখানে বেস হলো 4 আর এখানে আছে 2, তাহলে 2কে কিন্তু আমি লিখতে পারি √4, তাই না? এই যে 2কে আমি কি √4 লিখতে পারি। আর যে কোনো জিনিসের রুট মানে হলো ওই জিনিসটার পাওয়ার হাফ, তাইলে আমি রুটটা না দিয়ে আমি চাইলে লিখতে পারি 4⁻½ তাহলে এখানে এই 2টা কি সামনে চলে আসবে, এখানে এই যে হাফটা কি সামনে চলে আসবে, রাইট? তাহলে এখানে কি আসতেছে দেখেন 2 লগ √3 বেস √3, আর এখানে হাফটা বাইরে চলে আসবে, তাহলে হাফ লগ 4 বেস 4। তাহলে আপনার এখানে 2 আর এইটা তো 1, যেহেতু বেজ আর নাম্বারটা সেম হয়ে গেছে, আর এখানে কি থাকতেছে হাফ, এখানেও 1 হবে। তাহলে 2 প্লাস হাফ তার মানে কত আসবে 5/2, তাহলে অ্যান্সার হবে 5/2। ওকে দেন আচ্ছা, অর্ধবৃত্তস্থ কোণের মান কত? এটা তো আমরা সবাই জানি 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ যদি আমি দেখাই দিই, ধরেন এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে আমি যদি একটা বৃত্তের ধরেন ব্যাসার্ধ, তো ধরেন এটা হলো মনে করেন যে বৃত্তের ব্যাসার্ধ। সো এই ব্যাসার্ধের উপর আমি যদি একটা কোণ আঁকি, ঠিক আছে, ধরেন এরকম একটা কোণ আমি আঁকলাম। সো এই যে কোণটা এই কোণটাই হলো অর্ধবৃত্তস্থ কোণ। কেন অর্ধবৃত্তস্থ কোণ? কারণ এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা কি করছে, বৃত্তকে সমান 2টা ভাগে ভাগ করছে। তার মানে এই ব্যাসার্ধের উপরের যে অংশটা, এটার আমরা বলতে পারি অর্ধবৃত্ত। তাইলে এই অর্ধবৃত্তের মধ্যে যে কোণটা তৈরি হয়েছে এই ব্যাসার্ধের সাথে, এই কোণটা কি হবে, অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ হবে, রাইট? সো এই অর্ধবৃত্তস্থ কোণের মান হলো 90 ডিগ্রি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান 90 ডিগ্রি। আচ্ছা, ওকে, এবারে √3 × √5 হোল টু দি পাওয়ার 4, এটার মান কত? তাহলে এখন দুইটা জিনিস গুণ আছে, তার উপর একটা পাওয়ার আছে, তাহলে এই পাওয়ারটা কিন্তু প্রত্যেকটার উপরে আলাদা আলাদা চলে আসবে। মানে জিনিসটা হবে এরকম যে √3 টু দি পাওয়ার 4 ইন্টু √5 হোল টু দি পাওয়ার 4। তাহলে √3 টু দি পাওয়ার 4, এটাকে আমি চাইলে এরকম লিখতে পারি যে √3 স্কোয়ার তার উপরে স্কোয়ার, এখানে √5 স্কোয়ার তার উপরে স্কোয়ার, এরকম বলতে পারি। তাহলে এখন একটা জিনিসের রুট আছে, রুটের উপর যদি স্কোয়ার থাকে, স্কোয়ার আর রুট কিন্তু কাটাকাটি হয়ে যায়। তাহলে এখানে এই যে রুট আর এই যে স্কোয়ার কাটাকাটি কি থাকবে, 3 থাকবে। তাহলে 3 স্কোয়ার ইন্টু কত হবে, এখানে 5 স্কোয়ার, তাহলে 9 × 25, তাহলে কত আসতেছে 5 9 4 9 18 আর হচ্ছে 22, তার মানে 225। তাহলে অ্যান্সার হবে 225। আচ্ছা, ওকে, তারপরে হচ্ছে বীজগণিতের সূত্র রিলেটেড ম্যাথ। কি বলছে যে a² + 1/a² সমান 51 হলে a - 1/a এর মান কত? আচ্ছা, তো আমাদের সূত্র আছে, আমরা জানি যে a² + b², এটার মেইনলি দুইটা সূত্র আছে। একটা হলো আপনার a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হলো a - b হোল স্কোয়ার প্লাস 2ab। সো এইখানে আপনার বলছে a - 1/a, মানে মাইনাসের রাশিটার মান বের করতে বলছে, তার মানে সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে দেখেন যে a² + 1/a², আমি যদি এই সূত্র অনুযায়ী দিই, তাহলে আমি কি লিখতে পারি a - 1/a হোল স্কোয়ার প্লাস, এখানে আপনার এটাকে আপনি a চিন্তা করেন, আর এই যে 1/a² মানে কি 1/a হোল স্কোয়ার, তাই না? তাহলে 1/aটাকে আপনি b হিসেবে চিন্তা করেন, তাহলে a - b হোল স্কোয়ার প্লাস কি হবে 2ab, তার মানে 2 × a কত, a হলো a, আর এখানে b কত, b হলো 1/a, তাহলে 1/a, তাহলে এটা কাটা। ওকে, তাহলে দেখেন এখানে শুধু 2 থাকতেছে, a² + 1/a², এটার মান দেওয়া আছে কত 51। তাহলে 51, এই দুইটা যদি আমি বামে নিয়ে আসি, তাহলে -2 সমান কি থাকে a - 1/a হোল স্কোয়ার, তাহলে এখানে থাকতেছে কত 49। তাহলে এইটার স্কোয়ার সমান 49, তাহলে a - 1/a কি হবে, এটার উপরে রুট হয়ে যাবে 49, আগে একটা প্লাস মাইনাস হবে, তার মানে কত +7, রাইট? তাহলে অ্যান্সার হচ্ছে +7।
ওকে, সিম্পল বীজগণিতের সূত্র সূত্র মনে রাখলে এইসব অঙ্ক সময় লাগবে না। আচ্ছা, এটা একটা সূচকের অঙ্ক আর কি। তো কি বলছে, a বাই বি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি সমান বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ফাইভ। এক্স মাইনাস থ্রি, এখানে দেখেন রাশিটা কিন্তু উল্টা আছে, মানে ইনভার্স আছে। এখানে আছে এ বাই বি, এখানে আছে বি বাই এ। সো যদি আমি এই রাশিটারে উল্টায় দিই, মানে যদি আমি এ বাই বি করে ফেলি, তাহলে কিন্তু আপনার যেই পাওয়ারটা আছে পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এখানে হয়ে যাবে আপনার মাইনাস এক্স মাইনাস ফাইভ, অর্থাৎ যেই পাওয়ারটা আছে সেটা নেগেটিভ হয়ে যাবে। এখানে ছিল আপনার বি বাই এ, আমি কি করছি উল্টাই দিছি, এ বাই বি করে ফেলছি, এই জন্য আপনার পাওয়ারটা কি হয়েছে, নেগেটিভ হয়ে গেছে, তাই না? ধরেন আপনার এরকম আছে যে এ টু দি পাওয়ার ধরেন এম, এরকম একটা জিনিস আছে। সো আপনি যদি ওয়ান বাই এ করেন, মানে যদি উল্টায় দেন, এটাকে আমরা কি লিখতে পারি, পাওয়ারটা মাইনাস এম, অর্থাৎ ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস এম, এরকম হবে সূচকের বেসিক জিনিস। আচ্ছা, তাহলে দেখেন এইখানেও এ বাই বি, কেন আমি উল্টাইলাম, কারণ হচ্ছে যাতে আমার এই দুইটা জিনিস সেম হয়ে যায়। তাহলে এখানেও এ বাই বি, এখানেও কি আছে, এ বাই বি। তাহলে একই জিনিসের পাওয়ার যদি হয় এবং রাশি দুইটা যদি সমান হয়, তাহলে পাওয়ারও সমান হয়। তাহলে এখানে আমি বলতে পারি যে এক্স মাইনাস থ্রি সমান কি হবে, মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ। তাহলে এখানে এক্সটা যদি বামে নিয়ে আসি, তাহলে এক্স প্লাস এক্স হয়ে যাবে, তার মানে টু এক্স, আর এই তিনটা যদি ডানে নেই তাহলে এইট হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু চলে আসতেছে ফোর। তাহলে এখানে এক্স এর মান হবে ফোর। ওকে, দেন নেক্সট প্রবলেম। সো এটা একদম বইয়ের ম্যাথ তুলে দিছে, 9-10 এর বইয়ে একদম সেম ম্যাথটা আছে। কি বলছে, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এ, ওয়াই ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার বি, জেড ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সি। তাহলে এ বি সি এর মান কত? আচ্ছা, তো এখানে সিস্টেমটা হলো যে কোনো একটা ধরে আপনি কাজ শুরু করবেন, ঠিক আছে? ধরেন আমি এই শেষেরটা ধরে কাজ শুরু করি, যে জেড ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সি। এখন যেই জিনিসটার উপরে পাওয়ার আছে ওইটার মান আপনি এই ম্যাথের মধ্যেই পাবেন। দেখেন এখানে এক্স টু দি পাওয়ার সি আছে, তো এখানে দেখেন এক্স এর কিন্তু একটা মান দেওয়া আছে। এক্স এর মান কত, ওয়াই টু দি পাওয়ার এ। তাহলে এখানে এক্স এর জায়গায় আপনি ওয়াই টু দি পাওয়ার এটা বসাই দেন। তাহলে ওয়াই টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি। তাহলে আমরা জানি পাওয়ারের উপর যদি আবার পাওয়ার থাকে তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে। তাহলে কি আসে, ওয়াই টু দি পাওয়ার এসি। আবার দেখেন ওয়াই এরও কিন্তু একটা মান দেওয়া আছে, ওয়াই এর মান কত, জেড টু দি পাওয়ার বি। তাহলে ওয়াই এর জায়গায় আপনি জেড টু দি পাওয়ার বি বসান। তাহলে জেড টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এসি। তাহলে জেড টু দি পাওয়ার কি আসতেছে দেখেন, এ বি সি। এ বি সি মানে মেইন কথা, আপনি যেইটা দিয়ে শুরু করছিলেন ওই জিনিসটাই আবার চলে আসবে, হ্যাঁ, এবং এটার উপরে একটা পাওয়ার থাকবে। এখানে আপনি জেড ছিল আপনার লেফট হ্যান্ড সাইডে, এখানে কিন্তু রাইট হ্যান্ড সাইডে জেড চলে আসছে। তার মানে হলো জেড ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এবিসি। এখানে জেড এর পাওয়ার কত, ওয়ান। তার মানে এবিসি সমান কত আসতেছে, ওয়ান আসতেছে। তার মানে এবিসি সমান ওয়ান, অ্যান্সার ইজ ওয়ান। ওকে, এরপরে বলা হয়েছে যে তিনটা বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তো ত্রিভুজ হওয়ার মেইন শর্তটাই হলো ত্রিভুজের তিনটা বাহু থাকে, তো যে কোনো দুইটা বাহুর মান তৃতীয় বাহুর চেয়ে বড় হইতে হবে, মানে যে কোনো দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বাহুর চেয়ে বড় হইতে হবে। যে কোনো দুইটা বাহু, যে কোনো দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বাহুর চেয়ে বড় হইতে হবে। প্রথম অপশনে দেখেন 2, 5, 8, আপনি যদি 2 আর 5 যোগ করেন 7 হয়, 8-এর চেয়ে ছোট। প্রথমে আমার কিন্তু শর্তটা মেনটেন করতেছে না, তাই না? আপনার 2 আর 5 যোগ করলে কত, 7 হওয়ার কথা কি ছিল, 3 নাম্বার যে বাহুটা সেটার চেয়ে বড় হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি ছোট হয়ে যাচ্ছে। আপনার বাকিগুলো আর দেখারই দরকার নেই, কারণ আমি বলছি যে কোনো দুইটা বাহু যোগ করলে তৃতীয়টার চেয়ে বড় হইতে হবে। এখানে আপনার 5 আর 8 যোগ করলে 13, এটা 2 এর চেয়ে বড়, ঠিক আছে। আপনি যদি 2 আর 8 যোগ করেন 10, এটা 5 এর চেয়ে বড়, কিন্তু আপনার এই কন্ডিশনটা কিন্তু মেনটেন করতেছে না, যে 2 আর 5 যোগ করলে 8 এর চেয়ে কিন্তু বড় হয় না। আচ্ছা, এখানে যদি দেখেন 5 আর 4 যোগ করলে 9 এর সমান হয়ে যাচ্ছে, বড় কিন্তু হয় না, তার মানে এটাও কিন্তু হবে না। এইখানে যদি দেখেন 3 আর 4 যোগ করলে 7, এটা 5 এর চেয়ে বড়, ঠিক আছে।
4 আর 5 যোগ করলে 9, 3-এর চেয়ে বড়। 3 আর 5 যোগ করলে 8, 4-এর চেয়ে বড়। মানে এখানে আপনি যেইভাবেই দুইটা বাহু যোগ করেন না কেন 3 নাম্বারটার চেয়ে কিন্তু বড় হয়ে যাচ্ছে। তার মানে অ্যান্সারটা কত হবে? অ্যান্সার হবে 3, গ। ওকে। আচ্ছা, তারপরে কি বলছে? একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 3/2 অংশ, ঘরটির পরিসীমা 40 মিটার হলে তার ক্ষেত্রফল কত? আচ্ছা, তো এখানে বলছে প্রস্থ দৈর্ঘ্যের 3/2 অংশ। তো যার অংশ বলছে ওইটাকে আপনি ধরে নেবেন। তাহলে এখানে আমি ধরে নিলাম যে দৈর্ঘ্য x, তাহলে প্রস্থ কি হবে? প্রস্থটা কি হবে? প্রস্থ যদি মনে করেন আমি y ধরি, তাহলে y সমান কি হবে? দৈর্ঘ্যের 3/2 অংশ, তার মানে কি 2x/3, তাই না? এখন বলছে যে ঘরটির পরিসীমা 40 মিটার। তাহলে পরিসীমা মানে কি? পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু 2। একটা আয়তক্ষেত্রের পরিসীমা বলতে কি বোঝায়? পরিসীমা মানে হলো সবগুলা বাহুর যোগফল। তো এটা ধরেন আপনার আয়তক্ষেত্র, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। পরিসীমা মানে সবগুলা বাহুর যোগফল। তাহলে এখানে 2টা y আছে, তাহলে 2y, 2টা x আছে, তাহলে 2x। তাহলে এখান থেকে কি 2 কমন নেওয়া যায়, তাহলে x + y। তাহলে পরিসীমা হলো 2 × x + y। তাহলে এইটা সমান কি দেওয়া আছে? 40। তাইলে x + y সমান আসতেছে কত? 2টা ওই পাশে ভাগ করলে 20 হয়ে যায়। তাহলে এখানে কি করা যায়? y সমান হলো 2x/3, তাহলে y এর জায়গায় বসাই দেই 2x/3, 20। তাহলে এখানে আসতেছে লসাও করলে উপরে আসবে হলো 5x, 5x/3 = 20। তাহলে 5x = 3 × 20 = 60। তাহলে x এর মান আসতেছে 60/5, 60/5, তার মানে হলো 12। x এর মান 12, মানে দৈর্ঘ্য 12। আর প্রস্থ তাহলে কত আসে? x এর জায়গায় আপনি 12 বসায় দেন, তাহলে 2 × 12/3, তাহলে 3 × 4 = 12, 4 × 2 = 8। তার মানে দৈর্ঘ্য আসতেছে 12 আর প্রস্থ আসতেছে 8। তাহলে ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 12 আর প্রস্থ আসছে 8, তার মানে 8 × 12 = 96। অ্যান্সার হবে 96। ওকে। ওকে, তারপরে এটা খুবই সিম্পল। 3m = 81 হলে m³ সমান কত? তাহলে 3m = 81, তাহলে 3m 81কে আমি বলতে পারি 3⁴। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ করে ফেলবেন যাতে তাড়াতাড়ি করতে পারেন। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে m কত আসে? m = 4। তাহলে m এর মান হলো 4। এখানে বলছে m³ মানে হলো 4 এর কিউব। m যেহেতু 4, তাহলে m³ মানে 4 এর কিউব। তাহলে কত আসে? 64। 4 × 4 = 16, 4 × 16 = 64, তাই না? তাহলে অ্যান্সার হবে 64। ওকে, নেক্সট। আচ্ছা, কি বলছে? একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2:3:4 হলে কোণগুলোর মান কত? তো খুবই সিম্পল, দেখেন কোণগুলাকে এই অনুপাতে ভাগ করা হয়েছে। এখন অনুপাতগুলা যদি আমি যোগ করি, তাহলে 4 3 7, 7 2 9, মানে কোণগুলাকে 9 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, সো আমরা জানি যে একটা ত্রিভুজের টোটাল কোণ কত? একটা ত্রিভুজের 3টা কোণের যোগফল আমরা কি জানি? 180 ডিগ্রি। তার মানে হলো এই 180 ডিগ্রিকে 9 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে বলছে কোণগুলোর অনুপাত কত? তাহলে কোণগুলো কত অনুপাতে আছে? 2:3:4। তাহলে 180 এর কি হবে? 2/9, তাই না? এই যে যেটা হচ্ছে 2 ভাগ, 2 অনুপাতে যেটা আছে এটা কি 180 × 2/9 হবে। কারণ টোটাল হলো আপনার 9 ভাগ, 9 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে এটা। তাহলে কত আসে? 9 × 2 = 18, 20। তাহলে 20 × 2 = 40, তাহলে একটা হবে 40। তারপরে কি হবে? 180 × 3 ভাগ, তাহলে 9 ভাগের 3 ভাগ, তাহলে এখানে কত আসে? 20। তাহলে 3 × 20 = 60, তাহলে 40 60, তার মানে হচ্ছে এটা হবে 40 60 80, এটা হবে। এটা খুবই সিম্পল। ঠিক আছে, এটা অনেক সময় দেখবেন যে এক্স ধরে করে, যে আমরা ধরি যে কোণগুলা 2x 3x 4x, মানে অনুপাত দেয়া থাকলে অনেক সময় এরকম এক্স ধরে করে। তারপরে কি করে? যে 3টা কোণের যোগফল
তিনটা কোণের যোগফল কত 180, ওইখান থেকে আর কি এক্স এর মানটা বের করে তারপরে এক্স এর মানটা এখানে বসায় দেয়, একই কথা। ঠিক আছে, আপনি এইভাবেই করতে পারেন। আচ্ছা, এরপরে কি বলছে, একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তো আমরা রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা জানি যে কর্ণদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই 2। এটা একটু মনে রাখবেন যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ। তাহলে এখানে কর্ণগুলা দেওয়া আছে, কর্ণগুলা কি কি, একটা হলো 4 আর একটা হলো 6, তাহলে 4 ইন্টু 6, 4 6 24 বাই 2, তার মানে হচ্ছে 12, রাইট। তাহলে অ্যান্সার হবে 12। ওকে, আমরা প্রায় শেষের দিকে আসি। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, 1 মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, যদি আমি এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই, আমার কিন্তু সূত্র চলে আসবে। দেখেন, আমি যদি এই যে এখানে একটা মাইনাস কমন নিই, তাহলে মাইনাস এ স্কোয়ার, এখানে প্লাস 2ab ছিল, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস 2ab, মাইনাস বি স্কোয়ার, তার মানে এখানে কি প্লাস হয়ে যাবে প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাকে আমি 1 স্কোয়ার লিখতে পারি, তাহলে 1 স্কোয়ার মাইনাস দেখেন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কিন্তু, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু কি হবে এ মাইনাস বি, তাহলে মাইনাস বি। সো এখানে আমরা একবারে করে ফেলতে পারি যে আমার মাইনাসটা এটার সাথে যদি গুণ হয় তাহলে মাইনাসে, আর মাইনাসে মাইনাসে প্লাস বি, তাহলে একবারে লিখে ফেলি। অর্থাৎ এখানে যদি মাইনাস হয় তাহলে মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস বি, তাহলে কি হবে 1 প্লাস এ মাইনাস বি, 1 প্লাস এ মাইনাস বি আর 1 মাইনাস এ প্লাস বি, তার মানে ক হবে অ্যান্সার। একেবারে সিম্পল। আচ্ছা, এটাও সিম্পল, এটা আপনারা ওই যে উৎপাদক বিশ্লেষণের যে অঙ্কগুলো আছে ওইখানে অনেক জায়গায় এটা করছেন। কি বলছে যে এই রাশির সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা, তাহলে 4a স্কোয়ার, আমি একটু ভেঙে লিখি, যদি কি আছে 4a স্কোয়ার, এটাকে আমি কি লিখতে পারি যে 2a হোল স্কোয়ার। এখানে যেহেতু ভিতরে একটা মাইনাস আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বানানো যেতে পারে। তাহলে এইটা হলো আমার এ, এই যে 2a, এই পুরাটাকে এ হিসেবে চিন্তা করেন, তাহলে এ স্কোয়ার মাইনাস কি হবে 2ab, তাহলে 2 ইন্টু এ কত, এ মানে এখানে 2a। এখন দেখেন এখানে আছে কত 20 আছে, এখানে আপনার কত আসছে 2 দুগুণে 4। আচ্ছা, এখানে আপনার একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে আর কি এ হবে, এখানে এক্স হবে না, এখানে এ হবে। তাহলে দেখেন এখানে আছে 20a, তাহলে 2 দুগুণে 4, আমার যদি 20 বানাইতে হয় কত গুণ করতে হবে 5 গুণ করতে হবে, তার মানে ইন্টু 5। তাহলে দেখেন এখানে কিন্তু 20a হয়ে গেছে, তাহলে এই যে 4a স্কোয়ার মাইনাস 20a। এখন দেখেন এই 20 বানাইতে আমি এক্সট্রা কত আনছি 5 আনছি, তাহলে আমার এখানে কি হবে অবশ্যই প্লাস 5 স্কোয়ার হবে। তাইলেই তো এটাকে আমি কি লিখতে পারি 2a মাইনাস 5 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাইলে এখানে আমার পূর্ণবর্গ বানাইতে কত যোগ করতে হচ্ছে 5 স্কোয়ার, মানে হলো 25 যোগ করতে হবে, তাহলে অ্যান্সার হবে 25, রাইট। আচ্ছা, 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি? সম্পূরক কোণ মানে হলো যেই দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। ধরেন এই টোটাল কোণটা কত, এই যে পুরা কোণটা, এই পুরা কোণটা হলো 180 ডিগ্রি। এখন আপনার ধরেন এখানে বলছে যে এইটুক হলো ধরেন 60 ডিগ্রি, তাহলে এইটার সম্পূরক কোণ হলো এই যে এই কোণটা, ঠিক আছে, মানে যেই দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে আপনি একটা যদি জানেন 180 থেকে যদি আরেকটা বিয়োগ করেন তাইলেই তো পাওয়া যাবে, তাহলে 180 মাইনাস 60 এটা করলে অর্থাৎ 120। তাহলে এই ক্ষেত্রে আপনার 70 ডিগ্রি বলছে, তাহলে 180 থেকে যদি 70 বাদ দেন তাহলেই পাওয়া যাবে 180 মাইনাস 70, তাহলে কত আসে 110 ডিগ্রি, অ্যান্সার হবে 110, রাইট।
আচ্ছা, এবারে কি বলছে যে এবিসিডি চতুর্ভুজে এবি সমান্তরাল সিডি। আচ্ছা, এবিসিডি একটা চতুর্ভুজের কথা এখানে বলা হয়েছে এবং বলছে যে এবি সমান্তরাল সিডি। ধরেন এটা এবি সিডি। তো এখানে বলা আছে যে এবি আর সিডি এরা হলো সমান্তরাল। আচ্ছা, আর কি বলছে এসি সমান বিডি। এসি সমান বিডি, তাহলে এসি কোথায়? এসি হচ্ছে এই যে এটা, আর এই যে এসি আর বিডি সমান। এখন একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলা যদি সমান হয়, বিপরীত বাহুগুলা যদি সমান হয় সেটাকে আমরা সামান্তরিক বলতে পারি। কিন্তু এইটার সাথে আবার যদি কর্ণগুলাও সমান হয়ে যায়, কর্ণগুলাও যদি সমান হয়ে যায় তাহলে তাকে আমরা কি বলতে পারি? আয়ত বলতে পারি। আবার এখানে এটাও বলছে যে কোণ এ সমান কত? 90 ডিগ্রি। এই যে এ সমান 90 ডিগ্রি। তো এইভাবেই কিন্তু আমরা আঁকছি। তার মানে এটা কি শেপ? এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? আচ্ছা, ওকে। তারপরে বলছে লসাগু, বীজগাণিতিক লসাগু। তো আমরা রাশিগুলোকে বিশ্লেষণ করে ফেলি। প্রথমে আছে কি এক্স কিউব মাইনাস 1। তো এটা আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে, অর্থাৎ এটাকে আমি 1 কিউব বলতে পারি। তাহলে কি আসবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। এ বি মানে এক্স ইন্টু 1, তাহলে এক্স প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 হবে। আর কি এক্স কিউব প্লাস 1, তাহলে সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। জাস্ট উৎপাদকে বিশ্লেষণ করলাম। আচ্ছা, এরপরে কি আছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। সো এটাকে আমি এরকম লিখতে পারি যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এখানে ওই যে আগের মতো একটা পূর্ণবর্গ বানানোর চেষ্টা করি, ঠিক আছে? যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু কি হবে? 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 দিলাম। আচ্ছা, এরপরে কারণ কেন 1 দিলাম? কারণ এই যে লাস্টে আমার 1 আছে, তাইলে প্লাস 1 স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখেন যে এখানে এক্স টু দি পাওয়ার 4 ছিল, এখানেও আছে, এখানে 1 ছিল, এখানেও আছে, বাট এখানে কি চলে আসছে? 2x স্কোয়ার চলে আসছে। বাট এখানে আছে কত? এক্স স্কোয়ার আছে। তাহলে আমার কি একটা মাইনাস এক্স স্কোয়ার করতে হবে। এখানে 2x স্কোয়ার আছে, দুইটা এক্স স্কোয়ার, সেখান থেকে আমার একটা এক্স স্কোয়ার কি বাদ দিতে হবে। তাহলে আমার একটা এক্স স্কোয়ার থাকে। তাহলে এইটা মানে কি? এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখেন এই পুরাটাকে যদি আমি এ চিন্তা করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি আসবে? এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু কি হবে? এ মাইনাস বি। আমি যদি একটু সাজায় লিখি বোঝার জন্য, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। এখন দেখেন এই যে রাশি দুইটা আসছে, এই রাশি দুইটা কিন্তু এখানেও আছে। তাহলে আপনার যেই রাশিগুলো কমন থাকবে প্রত্যেকটার মধ্যে, ওইগুলো কিন্তু আপনার একবার নিতে হবে। তার মানে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা আমার একবার নিতে হবে, এটা আমার একবার নিতে হবে, এক্স মাইনাস 1 একবার, এক্স প্লাস 1 একবার, কারণ এগুলো একবার করেই আছে। তার মানে বোঝাই যাচ্ছে যে আপনার লসাগু হবে জাস্ট এই যে এক্স কিউব মাইনাস 1, এক্স কিউব মাইনাস 1, এটা আপনার পুরাটা আসতেছে, আর এখানে এক্স কিউব প্লাস 1, এটা পুরাটা আসতেছে এক্স কিউব প্লাস 1। তার মানে এই দুইটা গুণ করলেই কিন্তু লসাগু পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আবার দেখেন যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে, তার মানে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কত? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1। তাহলে অ্যান্সার হবে গ। একেবারে সিম্পল। ওকে, এটা একেবারেই সিম্পল অঙ্ক। কি বলছে যে 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ভাগ মানে এরকম ভগ্নাংশ 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমি এরকম লিখতে পারি 2 টু দি পাওয়ার n, আর এটাই লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার n, আমি তো অনেক ভেঙে ভেঙে দেখাচ্ছি, এগুলা দেখলেই আপনি অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে? যখন আপনার ক্যালকুলেশনটা ফাস্ট হয়ে যাবে। তাহলে দেখেন 2 টু দি পাওয়ার n, আর এই যে 2 ইনভার্স 1, এটা মানে কি? হাফ। তাহলে এটা কাটা, তাহলে 1/2, তার মানে হলো 2। অ্যান্সার হবে 2। ওকে, তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই, এখানেই আমাদের শেষ হয়ে গেল। তো পরবর্তীতে ইনশাল্লাহ অন্য কোনো কোয়েশ্চেন আমরা সম্পূর্ণ সলভ করব, আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।